নোয়াখালীতে বন্যা পরিস্থিতির এখনও অপরিবর্তিত রয়েছে। জেলার ৮টি উপজেলা এখনও প্লাবিত, আশ্রয়কেন্দ্রে আছেন ২ লাখের বেশি মানুষ। জেলা জুড়ে দেখা দিয়েছে খাদ্য সংকট। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে শহরের মাইজদি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। আজকে বন্যার পরিস্থিতি সবশেষ জানাবেন, আর বানভাসীদের সহায়তায় কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? নোয়াখালীতে কিন্তু গতকাল দুপুরের পর থেকে বৃষ্টি বন্ধ থাকা এবং উজানের ঢলও বন্ধ থাকায় কিছুটা স্বস্তি ফিরেছে নোয়াখালী যে বানবাসী মানুষ তাদের মনে। নোয়াখালীতে গতকাল দুপুরের পর থেকে পানি একেবারেই অল্প পরিমাণে কমেছে, নতুন করে পানি কোথাও বাড়েনি। 1 থেকে 2 ইঞ্চি পরিমাণে বিভিন্ন জায়গায় কমেছে এবং নোয়াখালীর প্রায় 20 লাখের মতো যারা মানুষ পানিবন্দী রয়েছেন তারা কিন্তু এখনো পানিবন্দী অবস্থা আছেন। এছাড়া আশ্রয় কেন্দ্রে যারা রয়েছেন তাদেরও কিন্তু এখনো বাড়ি ফেরার মতো অবস্থা তৈরি হয়নি, যার কারণে কিন্তু তারা এখনোই আশ্রয় কেন্দ্রে আছেন। এদিকে নোয়াখালীতে চলমান বন্যায় যে খাদ্য সংকট তৈরি হয়েছিল সে খাদ্য সংকট কিন্তু এখনো চলছে। নোয়াখালীর যে বাজারগুলো রয়েছে, স্থানীয় বাজারগুলো, সেগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাদ্য নেই। মানুষ চাইলেও ইচ্ছে মতো খাদ্য কেনার সুযোগটুকু পাচ্ছেন না। এদিকে নোয়াখালীতে চলমান বন্যায় নোয়াখালীর বাইরের বিভিন্ন অঞ্চল থেকে যে ত্রাণ সহায়তা এসেছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন দুর্গম এলাকায়ও পৌঁছাতে শুরু করেছে বলে আমরা জানতে পেরেছি। স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারা জানিয়েছেন, তারা চেষ্টা করছেন যে সকল এলাকায় এতদিন আসলে যাতায়াতের দুর্ভোগের কারণে অনেকেই যেতে পারেনি কিংবা নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকার কারণে তাদের খবরও পায়নি, সে সকল এলাকায় কিন্তু তারা অনেকটা পৌঁছার চেষ্টা করেছেন। আর আজ সকাল থেকে কিন্তু নোয়াখালীর আকাশে সূর্যের দেখা মিলেছে। সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো বৃষ্টিও হয়নি, যাতে কিন্তু স্থানীয়রা কিন্তু কিছু আশার আলো দেখছেন। আমি কথা বলেছি নোয়াখালী জেলা প্রশাসকের সাথে, তিনি জানিয়েছেন নোয়াখালীতে চলমান বন্যা পরিস্থিতিতে আসলে মানুষের যে খাদ্য সেটির পাশাপাশি গোখাদ্য, শিশু এবং বয়স্ক তাদেরও খাদ্যের ব্যাপক সংকট দেখা দিয়েছে। পাশাপাশি পানিবাহিত রোগে বৃদ্ধির কারণে কিন্তু হাসপাতালগুলোতেও স্যালাইন এবং যে ঔষধগুলো রয়েছে সেগুলোরও সংকট কিন্তু এখনো রয়ে গেছে। এর বাইরে যদি আপনাকে বলি, এখনো কিন্তু গ্রাম অঞ্চলের সবগুলা সড়কে কিন্তু পানির নিচে ডুবে থাকায় যাতায়াত ব্যবস্থাও ব্যাহত হচ্ছে। তো রৌশন, এই ছিল আসলে নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত আমার কাছে সবশেষ। নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসিম শুভ। ধীর গতিতে উন্নতি হচ্ছে কুমিল্লার বন্যা পরিস্থিতির, তবে এখনও পানিবন্দী 13 লাখ বাসিন্দা। পানি কমার সাথে সাথে বাড়ছে রোগবালাই, রয়েছে ওষুধ ও চিকিৎসার সংকট। এদিকে ফেনীতে দেখা দিয়েছে খাদ্য ও আবাসন সংকট। ফেনী সদর, ছাগলনাইয়া, দাগন, ভুইয়া ও সোনাগাজীর কিছু এলাকা এখনও বন্যার পানিতে নিমজ্জিত। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মিলিয়ে প্রায় 1000 কোটি টাকা ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুমিল্লার বুড়িচং থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম ও ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলাইমান ডালিম। শুরুতে চলে যেতে চাই কুমিল্লার মাসুদ আলমের কাছে। মাসুদ, কোন এলাকাগুলো থেকে পানি কমছে জানাবেন এবং একই সঙ্গে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব রোধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে? রোশন, গত 9 থেকে 10 দিন যাবৎ কিন্তু এই কুমিল্লার 14টি উপজেলা পানির নিচে তলিয়ে আছে। তবে এখন কিছু অঞ্চলের পানি নামছে, আবার কিছু অঞ্চলে বন্যার যে পরিস্থিতি সেটা কিন্তু বাড়ছে। আমি রয়েছি কুমিল্লার বুড়িচং উপজেলা। এইটি হচ্ছে উজান এলাকা। এখানকার পানি নেমেই কিন্তু যে পার্শ্ববর্তী উপজেলাগুলো রয়েছে ব্রাহ্মণপাড়া এবং দেবিদ্বার সেখানে সেদিকে কিন্তু গড়িয়ে নামছে। তো সর্বোপরি যদি বলি, বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে রয়েছে। আমি খোঁজ নিয়েছি জেলা স্বাস্থ্য বিভাগের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই পানি নামার কারণে বেশ কিছু রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ, বিশেষ করে যে ডায়রিয়া, আমশা, চর্মরোগ এই ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন। সে সঙ্গে হাসি, কাশি, জ্বর, সর্দিতেও কিন্তু আক্রান্ত হচ্ছেন শিশুরা। এখানকার পানিগুলো নামছে গোমতী নদী এবং শালদা থেকে শুরু করে আশপাশের যে ডাকাতিয়া নদী রয়েছে সেদিকে। ডাকাতিয়া নদীর আশপাশে যে উপজেলাগুলো রয়েছে 14 গ্রাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, সেগুলোর বন্যা পরিস্থিতিও কিছুটা উন্নতির দিকে রয়েছে। তবে পানিবাহিত রোগের যে বিষয় সেগুলো নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটু দুর্ভোগ রয়েছে। মানুষ চিকিৎসা সেবা পাচ্ছেন না এবং ওষুধ সংকট রয়েছে। সেই ওষুধ সংকট এবং চিকিৎসা সেবা দেওয়ার জন্য জেলা স্বাস্থ্য বিভাগ কাজ করছেন। তারা বলছেন যে তারা যে বিচ্ছিন্ন এলাকাগুলো রয়েছে যেগুলো একেবারে নৌকার উপর নির্ভর এবং যান চলাচল সড়ক যোগাযোগ ব্যবস্থা নেই, সেগুলোতে তারা নৌকায় করে সেই ওষুধ সরবরাহ করছেন এবং চিকিৎসা সেবা দিচ্ছেন। তবে আমরা সকাল থেকে দেখছি যে ব্রাহ্মণপাড়া
উপজেলা এবং দেবিদ্বারে ত্রাণ নিয়ে যাচ্ছেন বিভিন্ন এলাকা থেকে আসা মানুষজন। সেখানে তারা ত্রাণ পৌঁছাতে কিন্তু খুব দুর্ভোগ পোহাতে হচ্ছে নৌকা সংকটের কারণে। বন্যার পরিস্থিতি আশা করছেন যে বন্যার পরিস্থিতি খুব দ্রুতই উন্নতির দিকে যাবে, এটাই প্রত্যাশা করছেন স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা। তো রোশন, এই ছিল সবশেষ কুমিল্লা থেকে। এতক্ষণ কুমিল্লার বন্যা পরিস্থিতির খবর জানছিলাম, এবার একটু জানতে চাই ফেনীর সবশেষ বন্যা পরিস্থিতির খবর। সেখানে আছেন সহকর্মী সুলাইমান ডালিম। জানাবেন ফেনীর সবশেষ বন্যা পরিস্থিতির কি খবর, আর খাদ্য ও আবাসন সংকট নিরসনে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা প্রশাসন? বুক পরিমাণ পানি ছিল, সেই জায়গা থেকে উত্তরণ হয়ে যেখানে নৌকা চলেছে গত কয়েকদিন, সেখানে এখন রিক্সা, ভ্যান এবং অন্যান্য যে সড়ক যোগাযোগ সেটি স্বাভাবিক হয়েছে। এইভাবে ফেনীর যে ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, সোনাগাজী, দাগনভূঞা বিভিন্ন জায়গায় কিন্তু জনজীবন আগের পরিমাণ স্বাভাবিক হয়েছে। তবে ছাগলনাইয়া, সোনাগাজী এবং দাগনভূঞার কিছু জায়গায় এখনও পানি কিন্তু রয়েছে, জলাবদ্ধতা রয়েছে। সেখানে এখনও 50 থেকে 60,000 মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। আমরা আজকে ফেনী শহরের বেশ কিছু বাজার ঘুরে দেখেছি। সেটি হচ্ছে যে বাজারে কিন্তু সবজি, মাংস সহ বিভিন্ন যেসব নিত্য প্রয়োজনীয় দ্রব্য রয়েছে সেই সব দ্রব্যের কিন্তু সংকট রয়েছে। মানুষের কাছে টাকা থাকলেও কিন্তু সংকট থাকার কারণে মানুষ কিন্তু কিনতে পারছে না, যার ফলশ্রুতিতে ফেনীতে খাদ্য সংকট তৈরি হয়েছে। আর যেসব জায়গা থেকে পানি কমেছে, বিশেষ করে ফুলগাজী, পরশুরাম, সেসব জায়গায় আমরা দেখেছি যে মানুষ আশ্রয়কেন্দ্র থেকে ঘরবাড়িতে ফিরেছে, কিন্তু ঘরবাড়িতে ফিরে থাকার মতো যে পরিবেশ সেখানে নেই। আমরা দেখেছি যে একদম আসবাবপত্র থেকে শুরু করে মানুষের কাপড় চোপড় সব কিছু একদম নষ্ট হয়ে গেছে বলা চলে। যাদের সাজানো গোছানো সংসার ছিল একদম সব নষ্ট হয়ে তছনছ হয়ে গেছে। একদম নতুন করে শুরু করার যে প্রয়াস, তারা কিন্তু ঘুরে দাঁড়ানোর প্রয়াস চালাচ্ছেন। আমরা কথা বলেছি ফেনীর যে জেলা প্রশাসনের সাথে। জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে ফেনীর চলতি মাসের এই ৩য় দফার বন্যায় সর্বমোট 17 জনের মতো নিহত হয়েছে। আমরা কথা বলেছি প্রাণী সম্পদ, কৃষি বিভাগ এবং মৎস্য বিভাগের সাথে। তারা জানিয়েছেন যে সর্বমোট এই 3টি খাতে 914 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। এর মধ্যে শুধু কৃষি এবং ধান ফসলেই ক্ষতি হয়েছে 451 কোটি টাকা, এবং প্রাণী সম্পদ খাতে ক্ষতি হয়েছে 995 কোটি টাকা, এবং মৎস্য খাতে ক্ষতি হয়েছে 208 কোটি টাকা। সর্বমোট 914 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও আমরা কথা বলেছি সড়ক বিভাগের সাথে। সড়ক বিভাগ বলেছেন যে বন্যার তোড়ে ফেনীর 500 কিলোমিটারের বেশি কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। তো এই ছিল ফেনীর মিজান রোড থেকে আমার কাছে ফেনীর বন্যা পরবর্তী পরিস্থিতির সর্বশেষ। ফেনী ও কুমিল্লার বন্যা পরিস্থিতির সব খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা। বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, এর মধ্যে প্লাবিত হয়েছে রাঙামাটি 6 উপজেলার নিম্নাঞ্চল। দুর্ভোগ বাড়ছে পানিবন্দী হাজারো মানুষের। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। এখন পর্যন্ত কোন কোন এলাকা প্লাবিত হয়েছে, আর পানিবন্দীদের সহায়তায় কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? রোশন, আপনি জানেন যে কাপ্তাই হ্রদে যে বাঁধের পানির ধারণ ক্ষমতা 109 ফুট। এই 109 ফুটের নিচে যারা বসবাস করছেন, বসতি গড়েছেন, তারাই মূলত নিম্নাঞ্চল, এবং এই নিম্নাঞ্চলের মানুষেরা আসলে এই বন্যায় যে অবস্থা তৈরি হয়েছে সেখানে প্লাবিত হয়েছে বেশ কিছু ইউনিয়ন। সেটি আসলে সংখ্যায় 17টি। রাঙ্গামাটির 6টি উপজেলার নিম্নাঞ্চলে যে এই পানি জলাবদ্ধতা তৈরি হয়েছে, সেখানে বাঘাইছড়ি, লংগদু, নানিয়ারচর এবং রাঙ্গামাটি পৌর শহর, এর সঙ্গে বরকল এবং যে জুরাছড়ি রয়েছে সেখানকার মানুষও আসলে পানিবন্দী রয়েছেন। তো এই সবচেয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য আসলে পানি ছাড়া হচ্ছে কাপ্তাই বাঁধ থেকে। সেটি কখনো 6 ইঞ্চি, কখনো 12 ইঞ্চি, কখনো সেটি সর্বশেষ 18 ইঞ্চি পর্যন্ত ছাড়া হচ্ছে। এখন এই মুহূর্তে কিন্তু পানি স্থিতি অবস্থায় রয়েছে। আমি সকাল থেকে ঘুরে বেরিয়েছি রাঙ্গামাটি পৌর এলাকার শান্তিনগর, রসুলপুর এবং যে ব্রাহ্মণটিলা এবং যে বেশ কিছু এলাকা রয়েছে নিম্নাঞ্চল, সেই এলাকাগুলোতে অনেকগুলো জায়গায় আসলে সড়কে পানি উঠে গিয়েছে, সেখানে যোগাযোগ বিঘ্ন হচ্ছে, এবং মানুষজনের যে ঘর বাড়ি ডুবে যায়, মেঝে পর্যন্ত পানি উঠায়, তাদের যে রান্না বা খাওয়ার যে ব্যবস্থা সেটি আসলে বেশ কষ্টদায়ক হয়ে গিয়েছে। আমি মানুষজনের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে পানি কমলে আসলে কিছুটা স্বস্তি তাদের মধ্যে ফিরবে। জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, তারা এই মুহূর্তে যে 17,300 মানুষ পানিবন্দী রয়েছে বলে জানিয়েছেন, এবং শুধুমাত্র লংগদুতে আশ্রয় কেন্দ্রে সেখানে 220 জন মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন, বন্যায় যারা দুর্গত অবস্থায় রয়েছেন। সেখানে আসলে সব মিলিয়ে পুরো জেলায় 47 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হচ্ছে, এবং একই সঙ্গে 8 লাখ টাকার বেশি খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
রাঙ্গামাটির এই যে পরিস্থিতি, এটি মূলত গত কয়েকদিনে যে টানা বর্ষণ এবং উজান থেকে যে নেমে আসা পানি, সেগুলো আসলে কাপ্তাই হ্রদে আসলে ভরপুর হচ্ছে এবং সেটি উচ্চতায় বেড়ে যাচ্ছে। এই কারণেই যে কাপ্তাই হ্রদ কেন্দ্রিক যে নিম্নাঞ্চল রয়েছে সেখানে এই পরিস্থিতি তৈরি হচ্ছে। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রোশন। রাঙামাটিতে পানিবন্দী মানুষের দুর্ভোগের কথা জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামে মৎস্য খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অধিকাংশ পুকুর দিঘি ডুবে ভেসে গেছে মাছ, যাতে ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকা। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রামের মিরসরাইয়ের মুহুরী প্রজেক্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, কোন এলাকাগুলোতে মৎস্য খাতে সব থেকে বেশি ক্ষতি হয়েছে এবং কৃষি ও মৎস্য খাতে ক্ষতি পুষিয়ে নিতে যে ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে তা আসলে পর্যাপ্ত কিনা? চট্টগ্রামের মিরসরাই উপজেলায় রয়েছে আমি এখন, এবং এই মিরসরাই এলাকাটাতেই আপনি জেনে থাকবেন বাংলাদেশের সবচেয়ে বড় যে মৎস্য প্রজেক্ট, সেই মুহুরী প্রজেক্ট অবস্থিত, এবং সেই মুহুরী প্রজেক্টে আমি রয়েছে। এখানে প্রায় 6000 একর এলাকা জুড়ে এই মুহুরী প্রজেক্ট গড়ে উঠেছে, যেখানে ছোট বড় কিন্তু অনেকগুলো দিঘি এবং পুকুর রয়েছে, এবং সেই জায়গাগুলোতে প্রতি বছর প্রায় 70 কোটি টাকার মাছ বেচা বিক্রি হয়। এবং এখানে এখন পাশেই রয়েছে ফেনী নদী। ফেনী নদীর অববাহিকায় এটি গড়ে উঠেছে মূলত মিরসরাই এবং উপকূলীয় অঞ্চলগুলোকে রক্ষার জন্য। ফেনী নদীর যে পাশে বাঁধ তৈরি করে এখানে এই প্রজেক্টটি তৈরি করা হয়েছে, কিন্তু এবার স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনী নদীর পানি উপচে এই এলাকাগুলোতে ঢুকে যায় এবং এই এলাকাগুলো কিন্তু ব্যাপকভাবে প্লাবিত হয়, যে কারণে এখানকার যেই মৎস্য প্রজেক্টগুলো রয়েছে, যেই পুকুর দিঘি বা জলাশয়গুলো রয়েছে, সেগুলোর সব ধরনের মাছ কিন্তু ভেসে যায় এবং সেগুলো নদীতে চলে যায়। এবং এতে করে ব্যবসায়ীরা এখানে যারা রয়েছেন তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। বিশেষ করে তারা বলছেন যে এখানে কোনো দিঘিতে 4 দিন পর কিংবা কোনো দিঘিতে প্রায় প্রতিদিনই কিন্তু মৎস্য আহরণ করা হয়, এবং সেই মৎস্য স্থানীয় চাহিদা মিটিয়ে চট্টগ্রামের প্রায় 70% মৎস্যের চাহিদার যোগান দেয়। এবং একই সাথে এখানকার উৎপাদিত যেই মনোসেক্স বা তেলাপিয়া মাছের যেই পোনা, সেটি কিন্তু সারা দেশেই বিক্রি করা হয়, এবং সেই পোনাসহ যেই বিক্রি উপযুক্ত যে মাছগুলো ছিল সবগুলোই কিন্তু আসলে ভেসে গিয়েছে। এবং সেগুলোর সাথে সাথে এখানকার যে পুকুর দিঘি বা জলাশয়গুলো রয়েছে সেখানে ময়লাযুক্ত পানি প্রবেশ করেছে, এবং সেই কারণে এখানকার পানি অনেকটা ঘোলাটে হয়ে গিয়েছে, এবং এটিও কিন্তু আসলে মাছের জন্য বেশ ক্ষতিকর। এবং এই মুহূর্তে বন্যার পানি কিছুটা নেমে যাওয়াতে যারা মৎস্য সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং শ্রমিক যারা রয়েছেন তারা সেই ময়লাযুক্ত পানি পরিষ্কার করার পাশাপাশি তাদের যেই অবশিষ্ট যে মাছগুলো রয়েছেন সেগুলির আসলে পরিচর্যা করছেন। কিন্তু এখন পর্যন্ত এই খাতে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটি সঠিকভাবে বলা না গেলেও সেটি পুরো চট্টগ্রাম মিলিয়ে কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মৎস্য কর্মকর্তা যারা রয়েছেন তারা জানাচ্ছেন। এবং তারা একই সাথে বলছেন যে এখন যে ক্ষতিটি হয়েছে সেটি আসলে বেশ পুষিয়ে নেওয়া বেশ কষ্টসাধ্য, কারণ আপনি জেনে থাকবেন যে হালদা নদীর যখন পানি বেড়ে যায় সেই হালদা নদীর পানিও কিন্তু হালদা নদীর যে মাছ, প্রাকৃতিক যে মাছ, সেই মাছও কিন্তু ভেসে গিয়েছে, এবং হালদা নদীর যে প্রজনন মৌসুম সেটিও শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ সেখানে আবার নতুন করে যেই রেণু উৎপাদন করা বা মাছের পোনা উৎপাদন করা সেটিও এখন আসলে সম্ভব না। তারপরেও মৎস্য কর্মকর্তারা যেটি জানাচ্ছেন, প্রতি বছর মুক্ত জলাশয়ে তারা মাছের পোনা অবমুক্ত করে থাকেন। সেই মাছের পোনা এখানকার যারা স্থানীয়ভাবে যারা মৎস্য চাষ করে থাকেন বা যারা মৎস্য চাষী রয়েছেন তাদেরকে সরবরাহ করে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার তারা চেষ্টা করবেন বলে জানিয়েছেন, এবং এভাবেই তারা পরিকল্পনা করছেন। এবং বন্যার পানি এখনও বেশ কিছু এলাকায় রয়েছে, সমস্ত পানি নেমে গেলে মূলত কী পরিমাণ ক্ষতি হয়েছে তার সঠিক হিসাব নিরূপণ করা সম্ভব হবে। রওশন। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী শোয়েব রহমান।